মহারাজ, আজ আপনাকে কেমন উদাস উদাস লাগছে? বলি, সুলতানের খাজনা বাকি পড়লো নাকি? কিংবা যুদ্ধের আশঙ্কা? না না, সেসব নয়, সেসব নয়। তবে কাশী থেকে সংবাদ এসেছে। কি সংবাদ? আগামীকাল আমার গুরুদেব আসবেন। ও বাবা, এ তো খুবই আনন্দের খবর। তা এ নিয়ে এত চিন্তা করছেন কেন? বাহ, চিন্তা করব না? গুরুদেব আসছেন, তিনি আবার মাছ মাংস এসব কিছু খান না। নিরামিষ রান্না, কুমড়োর ছক্কা, গাছ পাঁঠার ডালনা, আরো সব কত নিরামিষ রান্না। হাটের থেকে খুঁজে পেতে সব সরেস জিনিস আনতে হবে, না হলে বুঝতে পারছো কি হবে। আমাদের ধর্মপ্রাণা মহারানী মনক্ষুণ্ণ হবেন। তার থেকেও বড় কিছু, মহারাজের গুরুদেবের কাছে সমস্ত নদিয়াবাসীর মাথা হেট হবে। তাই তো মহারাজ? হ্যাঁ, ঠিকই তাই। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ। আপনার গুরুদেবের ভোজনের জন্য সরেস জিনিস আনার দায়িত্ব আমার। আপনি খালি রঘুকে আমার সাথে দেবেন। এখন বলুন, হাটের থেকে কি কি আনতে হবে? সেসব তুমি তোমার রানীমার কাছ থেকে জেনে নাও। আর হ্যাঁ, আমি খাজাঞ্চি মশাইকে বলে দিচ্ছি, সওদা করার জন্য যা অর্থ লাগবে তা তুমি ওনার কাছ থেকে নিয়ে নিও। যথা আজ্ঞা মহারাজ। ও, এ যা ফর্দ দেখছি, মনে হচ্ছে একেবারে ধামা ভর্তি বাজার। আরে রঘু, এত বাজার নিয়ে যেতে পারবি তো? হ্যাঁ গো কর্তা, তুমি সাথে থাকলে নিশ্চয়ই পারবো। বেশ, চ তবে লম্বা লম্বা পা ফেলে হাটের দিকে এগিয়ে যাই। মহারাজ, কাশী থেকে গুরুদেব এসে গেছেন। এসে গেছেন? চলো চলো তবে। আসুন আসুন গুরুদেব, আসুন। ওহ, কি সৌভাগ্য আমার! আপনার পদধূলিতে আজ আমার এই প্রাসাদ, এই রাজ্য, এই রাজ্যবাসী সব ধন্য হয়ে গেল। না বাবা, আমি এখন সন্ন্যাসী। প্রাসাদের ভোগবিলাস নয়, চাই একটু আচ্ছাদন। বেশ, আপনি তবে বাগানে চলুন, সেখানে একটি কুঁড়ে ঘর আছে। ওহ, তাহলে তো খুব ভালো। তাই চলো, তাই চলো। যাক, ফর্দ মিলিয়ে সবকিছু কেনা হয়ে গেছে। চ রঘু, এবার এগোনো যাক, চল। হ্যাঁ, চলেন কর্তা। বাহ, তোদের এই কুঁড়ে ঘরটি তো বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠান্ডা। বাহ বাহ, খুব সুন্দর। আজ্ঞে গুরুদেব, আপনি এখানে বসে আমাদের ধর্মোপদেশ দেবেন বলে তৈরি করিয়েছিলুম। ও বাবা, তাই নাকি? ভালো, খুব ভালো। তা হ্যাঁ রে মা, অনেক দেরি হয়ে গেল যে। এবার যে আমায় স্নান আহ্নিক করতে হবে। না না, তা কি করে হয়? এত দূর থেকে এলেন, আগে একটু কিছু মুখে দিন, তারপর স্নান করবেন। বলুন রানীমা। গুরুদেব আর তার শিষ্যের জন্য ফলমূলের বন্দোবস্ত করো। যথা আজ্ঞা রানীমা। প্রণাম রানীমা, ফলমূল এনেছি। রাখ তবে। আরে, এ কি দাসী, পদ্মপাতা কেন? সোনার থালা কি প্রাসাদে ছিল না? হ্যাঁ, থাকবে না কেন? কিন্তু আমাদের বিদূষক মশাই তো বললেন পদ্ম পাতায় দিতে। আমাদের গোপাল বলেছে, কিন্তু কেন? প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। আমরা গুরুদেবের দর্শনে এলাম, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এসো এসো। আচ্ছা গোপাল, তোমার আক্কেলটা কি বলো তো? কেন রানীমা? তুমি দাসীকে সোনার থালা ছেড়ে পদ্ম পাতা করে খেতে দিতে বলেছো কেন? আগে রানীমা, আমি প্রাসাদে ফিরে খবর পেলাম যে উনি প্রাসাদের সুভোগ ছেড়ে বাগানের এই সামান্য কুঁড়ে ঘরে বসবাস করছেন। আর তাছাড়া উনি সন্ন্যাস ধর্মও নিয়েছেন। তা এইরূপ সর্বত্যাগী সন্ন্যাসীর কাছে সোনার থালাও যা, পদ্ম পাতাও তো তাই। দাসীকে পদ্ম পাতায় খেতে দিতে বলেছিলাম। তা গুরুদেব, আমার এই সিদ্ধান্ত কি কিছু ভুল হয়েছে? না, সিদ্ধান্তে তোমার কোনো ভুল হয়নি। সত্যি তো, আমি সন্ন্যাসী, তাই আমার কাছে সোনার থালা আর পদ্ম পাতার কোনো পার্থক্য নেই। কিন্তু
তুমি আমার এই শিষ্যটিকে কেন সোনার থালা ছেড়ে পদ্ম পাতায় খেতে দিলে? ও তো আর সন্ন্যাসী নয়। উনি তো আপনার শিষ্য, ভবিষ্যতে আপনারই মতন একজন সর্বত্যাগী সন্ন্যাসী হবেন। তাই এখন থেকেই যাতে উনি লোভ বর্জন করতে পারেন, সেই জন্য ওনাকেও শাল পাতার ঠোঙায় খেতে দিয়েছি। তা গুরুদেব, আমার সিদ্ধান্তটা ঠিক তো? ঠিক, একদম ঠিক। কিন্তু কি জানো, আমার এই শিষ্যটি হলেন এক ধনী তৈল বণিকের সন্তান, নাম অমরাপতি। এর নামেই শুধু আমার শিষ্য, কোনোদিনই সন্ন্যাসী হবে না, বুঝলে? আগে হ্যাঁ, বুঝলাম। আপনি কিচ্ছু চিন্তা করবেন না সন্ন্যাসী ঠাকুর, আমি ওনার খাবার এক্ষুনি সহস্তে সোনার থালায় সাজিয়ে দিচ্ছি। চলো দাসী। কৃষ্ণচন্দ্র, এই লোকটি কি তোমার কোনো সভাসদ নাকি? আজ্ঞে হ্যাঁ গুরুদেব, ইনি আমার রাজসভার বিদূষক, নাম গোপাল ভাঁড়। লোকটি খুবই বুদ্ধিমান। আজ্ঞে হ্যাঁ গুরুদেব, এটা ঠিক বলেছেন। ওর বুদ্ধির জোরে আমি অনেক সমস্যার হাত থেকে মুক্তি পেয়েছি। নাও, হয়ে গেল। গোপাল বেটা এই গুরুদেবকেও মোহিত করে দিল। এবার সারাক্ষণ ধরে ও বেটার সুখ্যাতির বন্যা বইবে। আর আমাদেরও তো মুখ বুজে শুনতে হবে। আচ্ছা, তোমরা দুজনে তখন থেকে কি বিড়বিড় করছো বলো তো? আমরা মন্ত্র জপছি, ওং গুরুবে নমঃ, হ্যাঁ, ওং গুরুবে নমঃ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওং গুরুবে নমঃ, ওং গুরুবে নমঃ। এই নিন গুরুদেব আপনার জলযোগ। এই নিন আপনারও। এ কি, আমি তো শুধু আমার শিষ্যকে সোনার থালায় দিতে বলেছিলাম, আমাকে নয় কিন্তু। আপনার শিষ্যকে সোনার থালায় আর আপনাকে পদ্ম পাতায়? ছি 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 ছি, এক যাত্রায় পৃথক ফল হওয়া কি ভালো? তা আপনাকেও সোনার থালায় খেতে দিলাম। ঠিক আছে ঠিক আছে, শোনো সব, আমি সন্ধ্যাবেলা তোমাদের ধর্ম উপদেশ দেব, তোমরা সব এসো। হ্যাঁ, ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। ঠিক আছে। এখন তবে আমরা আসি। আসি হ্যাঁ। এই পৃথিবীর সমস্ত কিছুই ভগবানের সৃষ্ট। এই গাছপালা, এই পাহাড় পর্বত, নদী নালা, সাগর, আকাশ বাতাস, পশু পাখি, মানুষজন, এই সমস্ত কিছুই ভগবানের দান। আর আমি ভগবানের সৃষ্ট এই পৃথিবীর প্রাণীর সেবক, একজন সেবক। আগে না গুরুদেব, শুধু আপনি একা নন, ভগবানের সৃষ্ট এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই প্রত্যেকের সেবক। এ কথা তুমি বলছো কি করে? তুমি কি এরূপ কোনো প্রমাণ পেয়েছো নাকি? আগে হ্যাঁ গুরুদেব, প্রমাণ পেয়েছি। ভগবানের সৃষ্ট একটা মাছ একবার আমার প্রাণ বাঁচিয়েছিল। একটা মাছ তোমার প্রাণ বাঁচিয়েছিল? কিন্তু কি করে? বেশ কিছুদিন আগে আমি রাজসভা থেকে বাড়ি যাচ্ছিলাম, পথে হাটের থেকে একটা মাছ কিনি। মাছটি কি জীবিত ছিল না মৃত? আহ, চুপ করো। তারপর 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 কি হলো? তারপর ঘরে ফিরে দেখি আমার গিন্নি সবে আনাজ কাটছে। রান্নার ঢের দেরি, এদিকে বেশ খিদেও পেয়েছে। ও, এইবার বুঝেছি। সেই মাছ তাহলে তখন কোনো প্রভাব বলে কালিয়া, কোপ্তা, মন্ডা, মেটাই এই সব তোমার সামনে হাজির করলো, তাই না? আগে না না। হ্যাঁ না, মাছটি তার নিজের শরীর আমার সেবায় উৎসর্গ করেছিল। মানে রান্নার দেরি দেখে আমি তখন মাছটিকে কেটে কুটে ধুয়ে ভেজে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করি। এটা হারামজাদা, তাহলে তোমার গাল একেবারে লাল করে দিতে হয়। তখন থেকে অনেক বেয়াদবি সহ্য করেছি তোমার, আর নয়। আহা, করো কি? ও এক সাধারণ সভাসদ, আর তুমি এক সম্ভ্রান্ত পরিবারের জ্ঞানী সন্তান। তোমার এ ব্যবহার সাজে না। সত্যি গোপাল, তুমি ইদানিং বড় বাচাল হয়ে গেছো। যাকে যা নয় তাই বলছো, এ তোমার ভারী অন্যায়। সত্যি গোপাল, তুমি একটু চুপচাপ বসো তো, নিজেও শোনো আর আমাদেরও শুনতে দাও। হ্যাঁ গুরুদেব, এবার শুরু করুন। হ্যাঁ গুরুদেব,
কি বেশ যেন বলছিলেন? হ্যাঁ, কি যেন বেশ বলছিলাম। ওই যে সেবক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেবক। তা আমাদের গোপালও অবশ্য ঠিকই বলেছে, এ পৃথিবীর আমরা প্রত্যেকেই প্রত্যেকের সেবক। স্বয়ং শ্রীহরি আমাদের জন্যেই এই জল স্থল, সুন্দর প্রকৃতি, খাদ্য, বসবাসের উপযোগী পরিবেশ প্রভৃতি সমস্ত কিছুই তৈরি করেছেন। আর তাই আমাদেরও উচিত ভগবান শ্রীহরির জন্য কিছু করা। যেমন বলি, নধর কচি পাঁঠা বলি। না না, তার চেয়েও বড় কিছু, আর সেটা হলো দান। দানেরও আবার ভাগ আছে, যেমন শ্রেষ্ঠ, মধ্যম আর নিম্ন। শ্রেষ্ঠ দান কি গুরুদেব? অর্থদান, অন্নদান আর বস্ত্রদান। মহারাজ, এখানে এত রকমের দানের কথা হচ্ছে, ভয় হচ্ছে এরপর না আমার এই মোহরগুলো না চক্ষুদান হয়ে যায়। কি করা যায় বলুন তো? এই মোহরগুলো নিয়ে কোথায় রাখা যায় এগুলো? সামান্য এই মোহর নিয়ে তোমার এত চিন্তা? দাও ওগুলো আমায়, আমি ওগুলো আমার ঝুলিতে রেখে দিচ্ছি। কেষ্টচন্দ্রের রাজ্যে তো আর চোর ডাকাতের উপদ্রব নেই, তাই এগুলো সুরক্ষিতই থাকবে। আর গুরুদেব, আপনার তথাকথিত দান বাদেও তো আরো অনেক দান আছে, যেমন বাতি দান, পিক দান, আতর দান। এগুলো কি ধরনের দান? মধ্যম না নিম্ন? হারামজাদা! বাবা গো, বাবা গো! দেখুন দেখুন মহারাজ, দেখুন এই লোকটি আপনার সামনে আমার কি অবস্থা করলো। আহ গোপাল, বাজে বক বক করো না তো। যাও যাও, এবার নিজের কাজে যাও তো, যাও। সত্যি তো, গুরুদেবের কথার মাঝে তুমি ওরকম ফোরন কাটছিলে বলেই তো জুতোর ঘা খেলে। কি বলুন মহারাজ? হ্যাঁ, তা অবশ্য ঠিকই বটে। আচ্ছা গোপাল, তুমি বরং এক কাজ করো, পাকশালায় গিয়ে বরং গুরুদেবের খাবারের তদারক করো। ঠিক আছে মহারাজ। মহারাজ, আপনি কিন্তু সঠিক বিচার করলেন না। ঠিক আছে, সুযোগ পাই তখন এই আপনাকে আর ওই অমরাপতিকে একেবারে একসাথে জব্দ করব। অমরাপতি, তোমাকে অনেক দিন বলেছি, আজও বলছি, তোমার ওই চণ্ডাল রাগটা একটু কমাও। জানোই তো, রাগ হলো শয়তানের প্রতীক। ও বাবা, এই যে আমাদের গোপাল কর্তা, একেবারে মাথায় মুকুট পরে প্রবেশ। তা মুকুটটা কোন রাজ্যের? ওই যে বেটা গুরুদেবের চেলাটা আমায় জুতো ছুঁড়ে মারলো, এত সাহস! সে কি? তা মহারাজ কি বললেন? কিচ্ছু না, উল্টে আমাকে গুরুদেবের রান্নার তদারকিতে পাঠিয়ে দিলেন। আর অন্যরা? আচ্ছা আচ্ছা, এখন ওসব কথা থাক। ঠাকুর মশাই খুব সুন্দর গাছ পাঁঠা রেঁধেছেন, খেয়ে দেখো। আহ, দারুণ, চমৎকার! আর একটু দাও তো ভাই। বাহ, অপূর্ব হয়েছে, বড় তৃপ্তি করে খেলাম। এইবার তাড়াতাড়ি শোবার ব্যবস্থা করো মা, ভোর ভোর উঠতে হবে, স্নান আহ্নিক জপ তপ আছে, অনেক কাজ। একটু আলবোলা। তা একটু চলতে পারে। বেশ, আসুন তবে। কি খবর? মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রাসাদে তার যে গুরু আর গুরু ভাই এসে উঠেছেন, তারা নাকি সঙ্গে করে প্রচুর মোহর এনেছেন। বাহ, দারুণ খবর এনেছো। কিন্তু খবরটা আনার সময় এটা খেয়াল করলে না যে রাজপ্রাসাদে অত পাহারা, সেখানে ডাকাতি করতে যাব কি করে? টাটারা ডাকাতি করতে ঢুকে যদি ধরা পড়ে যায়, তাহলে কি থাকতে পাবো সেটা ভেবে দেখেছো? কিন্তু তেনারা তো প্রাসাদে নেই। তবে তারা নাকি বাগানের শেষ প্রান্তে এক কুঁড়ে ঘরে এসে উঠেছেন। সন্ন্যাসী কিনা, তাই প্রাসাদের সুখ ভোগ তাদের ঠিক ভালো লাগে না। কিন্তু সেখানে আমাদের পথ চিনিয়ে কে নিয়ে যাবে? এই লোকটি ওই কুঁড়ে ঘর দুটো তৈরি করেছিল, পথঘাটের হদিশ সব এর জানা। এই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। তবে আর দেরি কেন ঠড্ডার, এখনই চলো।
বাহ, অতি চমৎকার তামাক, কি সুন্দর গন্ধ। অম্বরী তামাক বুঝি? আগে হ্যাঁ গুরুদেব, ঠিকই ধরেছেন। মহারাজ, আমরা গুরুদেবের পাতের প্রসাদ পেয়েছি। এবার তবে আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। প্রণাম গুরুদেব, প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। যাও, এবার তোমরাও দুটো প্রসাদ খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আজ ভোজনটা কিন্তু বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, সবই মহারাজের গুরুদেবের দয়া। তবে যাই বলো, আজ ভোজনের থেকেও বেশি সুন্দর হয়েছে আমাদের গোপালের জুতো খাওয়া। ওহ, দারুণ একেবারে। হ্যাঁ, তা যা বলেছ। একে তো বেটা নিজে জুতো খেলো, তারপর গুরুদেবের প্রিয় পাত্র সাজতে গিয়ে এখন গুরুদেবের খিদমত খাটতে খাটতে নাওয়া খাওয়া বন্ধ হতে চললো। অথচ আমরা গুরুদেবের তেমন প্রিয় পাত্র হইনি, আবার খিদমতো খাটিনি, কিন্তু পাতের প্রসাদ পাবার নাম করে দিব্যি দুটো ভালো মন্দ খেয়ে বাড়ি যাচ্ছি। তা যা বলেছ। ওই যে ওনারা মহারাজের মহামন্ত্রী হবুচন্দ্র আর গবুচন্দ্র। ব্যাস, তবেই কেল্লা ফতে। চ সব। হ্যাঁ ভাই হবুচন্দ্র, এরা কারা? এরা কে ভাই? বোধহয় ভূত। চুপ! আমরা ভূত নই, তবে আমরা ডাকাত। বাবা গো, ওরে বাবা গো। ছেড়ে দাও। এই টপ, একদম চুপচাপ তোদের মহারাজের গুরুর কাছে চল। সাবধান, বেটি উল্টো পাল্টা করবে এক এক কোপে ধর মুন্ডু আলাদা করে দেব। হ্যাঁ, না 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 না, যাচ্ছি তো। যাচ্ছি। ও আচ্ছা, জ্বালাতনে পড়া গেল। কি সন্ন্যাসী গুরুদেবী হয়েছেন! সারাদিন খেটে খুঁটে কোথায় দুটো খেয়ে ঘুমাবো তা নয়, হুকুম হলো মিছরির পানা খাবো। যত সব। বাবা গো, মা গো, বাঁচাও, মেরে ফেললো গো। এই চুপ চুপ চুপ। কোথা থেকে যেন একটা চিৎকার চেঁচেমেচি কানে আসছে। মনে হচ্ছে যেন গুরুদেবের কুড়ে থেকে। সত্যি করে বল, মোহরের থলি কোথায়? জানি না। আমরাও জানি না। ঠাডার, এ বেটা ওই জঙ্গলের মধ্যে থেকে উঁকি ঝুঁকি মারছিল। ও গোপাল, হ্যাঁ, বেটাকে ধরে এনে ভালোই করেছিস। না হলে আবার ও বেটা কোন বুদ্ধির পেছে আমাদের ফেলতো কে জানে। এ তো হিরু ডাকাত। দাঁড়াও, একে দিয়েই আমি তোমাদের সব কটাকে জব্দ করাব। মহারাজ, কি হয়েছে? এরা কারা? এরা ডাকাত। আমাদের গুরুদেবের শিষ্যের মোহরের থলি এরা চাইছে। এদিকে গুরুদেবের ইচ্ছাতেই তার কুঠিরে বা কুঠিরের কাছাকাছি কোনো সৈন্য পাহারায় রাখিনি। এখন এদের বাঁধা দেবো কি করে বলো তো গোপাল? বাধা দেবার কি আছে মহারাজ? মোহরের থলি তো গুরুদেবের পুটুলির ভেতরেই আছে, দিয়ে দিলেই তো ঝামেলা চুকে যায়। এই বুড়ো, তাড়াতাড়ি মোহরের থলি বের কর, না হলে তোর এই নাদুস নুদুস শরীরটাকে একেবারে কালির ভোগে লাগিয়ে দেবো। না 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 না, দিচ্ছি। এই নাও বাবারা, মোহরের থলি। চলুন সর্দার, কাজ হাসিল। হ্যাঁ হ্যাঁ, চলো সব। চলো। ছি গোপাল, এ তুমি কি করলে? তোমার জন্য আমি আমার অতিথির সম্পত্তি রক্ষা করতে পারলাম না। জানো এতে আমার কত বড় সম্মান হানি হলো? মহারাজ, অতিথি যখন আপনার সম্মান রক্ষাই করতে পারলো না, তখন আর আপনিই বা কেন তার সম্পত্তি রক্ষা করতে যাবেন? মানে? এই অমরাপতি আপনার সামনে আমায় জুতো ছুঁড়ে মেরেছিল, এতে আমার সম্মান হানি হলো। আর যেহেতু আপনি রাজা, আমি প্রজা, তাই প্রজার সম্মান হানি মানে রাজারও সম্মান হানি। কাজেই বুঝতে পারছেন তো, আপনার সম্মান হানি আমি নই, আপনার অতিথি অনেক আগেই করেছে। আমি বরং তার সম্পত্তি ডাকাতের হাতে তুলে দিয়ে তার এই অন্যায়ের প্রতিশোধ নিয়েছি মাত্র। গোপালের কথায় যৌক্তিকতা আছে বটে। সত্যি গোপাল, তুমি প্রকৃতই বিচক্ষণ। সবই ভগবানের ইচ্ছা।